ব্যাংকে টাকা রেখে কম সুদ আর মার্কেটে বেশি রিটার্ন, এই সমীকরণটাই এখন বদলে দিচ্ছে বিনিয়োগের ট্রেন্ড। গত কয়েক বছরে দেখা যাচ্ছে সাধারণ মানুষ ধীরে ধীরে সেভিংস অ্যাকাউন্ট বা এফডি থেকে টাকা সরিয়ে শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ডের মতো অপশনে বেশি ঝুঁকছেন। ফলে ব্যাংকগুলোর ডিপোজিট গ্রোথে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সম্প্রতি ব্যাংকগুলোর সঙ্গে বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ডিপোজিট বাড়াতে হলে গ্রাহকদের আরও আকর্ষণীয় অফার দিতে হবে। অর্থাৎ শুধু সেফটি নয়, এখন রিটার্নও গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই সামনে আসছে নতুন কৌশল, এফডিতে বেশি সুদ। ইতিমধ্যেই কিছু ব্যাংক সুদের হার বাড়িয়েছে, আবার ভবিষ্যতেও আরও বাড়ানোর ইঙ্গিত মিলছে। কোন কোন ব্যাংক কত শতাংশ সুদ দিচ্ছে, কোথায় সবচেয়ে বেশি রিটার্ন মিলছে, আর আগামী দিনে কারা রেট বাড়াতে পারে, এই মুহূর্তে ছবিটা কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের সর্বশেষ মুদ্রানীতি বৈঠকে রেপো রেট 5.25% স্থির রেখেছে। এর ফলে এফডি রেট হঠাৎ করে বাড়েনি, কিন্তু কমে যায়নি। অর্থাৎ একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ব্যাংকগুলো নিজেদের মতো করে সুদের হার ঠিক করছে। এই অবস্থায় সবচেয়ে বড় চমক এসেছে স্মল ফাইন্যান্স ব্যাংকস বা ছোট আর্থিক ব্যাংকগুলো থেকে। ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক, জনা স্মল ফাইন্যান্স ব্যাংক। এই ব্যাংকগুলো সাধারণ গ্রাহকদের জন্য প্রায় 8% থেকে 8.60% পর্যন্ত সুদ দিচ্ছে, আর সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সেটা 9%-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে, যা বড় ব্যাংকগুলোর তুলনায় অনেকটাই বেশি। এখন যদি বড় প্রাইভেট ব্যাংকের দিকে তাকাই, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এই ব্যাংকগুলোতে সুদের হার তুলনামূলকভাবে কম, প্রায় 6.5% থেকে 7.25%-এর মধ্যে। সিনিয়র সিটিজেনদের জন্য একটু বেশি, 7%-এর ওপরে। অন্যদিকে পাবলিক সেক্টর ব্যাংক যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এখানে সুদের হার সাধারণত 6% থেকে 6.6%-এর মধ্যে ঘোরাফেরা করছে। এখন প্রশ্ন, এই পার্থক্যটা কেন? কারণটা খুব সহজ। ছোট ব্যাংকগুলো বেশি গ্রাহক টানতে চায়, তাই তারা বেশি সুদ দেয়। বড় ব্যাংকগুলোর ওপর ইতিমধ্যেই গ্রাহকের ভরসা আছে, তাই তারা তুলনামূলক কম সুদ দিলেও মানুষ সেখানে টাকা রাখে। এবার একটু বুঝে নেওয়া যাক আপনার লাভটা কত হতে পারে। ধরা যাক আপনি 1 লাখ টাকা এফডি করলেন 1 বছরের জন্য। যদি সুদের হার 8% হয়, তাহলে বছরে প্রায় 8,000 টাকা সুদ পাবেন, আর যদি 8.6% হয়, তাহলে সেটা প্রায় 8,600 টাকা। সিনিয়র সিটিজেন হলে এই অঙ্কটা আরও বাড়বে। এবার যদি দীর্ঘমেয়াদে যান, ধরা যাক 1001 দিনের এফডি, যেখানে কম্পাউন্ডিং কাজ করে, তাহলে মোট রিটার্ন অনেকটাই বেড়ে যায়। অর্থাৎ শুধু সুদ নয়, সুদের ওপরও সুদ পাবেন। এই জায়গাতেই আসে স্পেশাল টেনিয়র। অনেক ব্যাংক 444 দিন, 1001 দিন বা 30-36 মাসের জন্য আলাদা করে বেশি সুদ দেয়। এই স্কিমগুলোতে সাধারণ এফডির তুলনায় বেশি লাভ হয়। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, নিরাপত্তা। অনেকেই ভাবেন ছোট ব্যাংকে বেশি সুদ মানেই বেশি ঝুঁকি। আংশিক সত্যি হলেও একটা বড় সুরক্ষা আছে। ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন বা ডিসিআইজিসি এর মাধ্যমে প্রতি গ্রাহকের 5 লক্ষ টাকা পর্যন্ত আমানত বিমিকৃত থাকে। অর্থাৎ ব্যাংকে সমস্যা হলেও 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার টাকা সুরক্ষিত। তবে এর বেশি টাকা রাখলে ঝুঁকি থাকে, তাই বড় অঙ্কের টাকা হলে ভাগ করে এফডি করা ভালো। এবার আসি, কেন এখন এফডি রেট এত গুরুত্বপূর্ণ। 2025 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রায় 1.25% রেপো রেট কমিয়েছিল। তার ফলে এফডি রেটও কমে যায়। কিন্তু 2026-এ এসে পরিস্থিতি বদলেছে। আন্তর্জাতিক অস্থিরতা, পশ্চিম এশিয়ার উত্তেজনা, মুদ্রাস্ফীতির চাপ, এই সব কারণে রেট কমার বদলে এখন স্থির আছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই এফডি রেট খুব বেশি বাড়বে না, কিন্তু আগামী কয়েক মাসে সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখন এফডি করলে আপনি খারাপ রেট পাচ্ছেন না, আবার ভবিষ্যতে আরও ভালো রেট আসতেও পারে। তাই কি করবেন? এখানেই আসে কৌশল। একসঙ্গে সব টাকা এফডি না করে কিছু টাকা এখন এফডি করুন, কিছু পরে করুন। এতে আপনি অ্যাভারেজ ইন্টারেস্ট রেট ধরে রাখতে পারবেন। এটাকে বলা হয় ল্যাডারিং স্ট্র্যাটেজি। আরেকটা বিষয়, পোস্ট অফিস এফডি। সরকারি স্কিম হওয়ায় অনেকেই এটাকে বেশি নিরাপদ মনে করেন। 5 বছরের এফডিতে এখানে ভালো রিটার্ন পাওয়া যায়। যারা ঝুঁকি নিতে চান না, তাদের জন্য এটা ভালো অপশন। সব মিলিয়ে ছবিটা কি দাঁড়াচ্ছে? এফডি আবার জনপ্রিয় হচ্ছে। স্মল ফাইন্যান্স ব্যাংক সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে। বড় ব্যাংকগুলো স্থির কিন্তু কম রেট দিচ্ছে। ভবিষ্যতে রেট বাড়ার সম্ভাবনা আছে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, আপনার লক্ষ্য কি? যদি নিরাপত্তা চান, তাহলে এফডি ভালো। যদি বেশি রিটার্ন চান, তাহলে অন্য বিনিয়োগও ভাবতে হবে। সুতরাং এফডি এখন লো রিটার্ন অপশন নয়, বরং স্টেবল রিটার্ন অপশন। সঠিক সময়, সঠিক ব্যাংক আর সঠিক টেনিয়র বেছে নিতে পারলেই এফডি থেকেও ভালো লাভ সম্ভব। এই মুহূর্তে বাজারে সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে গেলে পরিকল্পনা করেই এগোতে হবে।
ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। (2026) কি সত্যিই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জীবনের সবচেয়ে বড় স্যালারি বুস্ট নিয়ে আসছে? কারণ সামনে রয়েছে 8th পে কমিশন, যা কার্যকর হলে বদলে যেতে পারে বেতন, পেনশন, ভাতা সবকিছুই। আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে একটি ম্যাজিক নম্বর, ফিটমেন্ট ফ্যাক্টর। বর্তমানে দেশে প্রায় 50 লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় 65-70 লক্ষ পেনশনভোগী সরাসরি এই কমিশনের দিকে তাকিয়ে। কারণ এই কমিশনের সুপারিশ কার্যকর হলে শুধু মাসিক আয় নয়, ভবিষ্যতের আর্থিক নিরাপত্তাও অনেকটাই নির্ভর করবে তার ওপর। চলুন প্রথমেই বুঝে নেওয়া যাক এই ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কি। সহজ ভাষায় এটি এমন একটি গুণনীয়ক যা পুরনো বেসিক বেতনকে গুণ করে নতুন বেসিক বেতন নির্ধারণ করে। যেমন সপ্তম বেতন কমিশনে এই ফ্যাক্টর ছিল 2.57, অর্থাৎ 18,000 টাকার বেসিক বেতনকে 2.57 দিয়ে গুণ করলে নতুন বেতন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এবার কর্মচারী সংগঠনগুলির দাবি অনেকটাই বড়। তারা চাইছেন ফিটমেন্ট ফ্যাক্টর 3.83 করা হোক। এর মানে কি, যদি কারোর বর্তমান বেসিক বেতন 18,000 টাকা হয়, তাহলে 3.83 দিয়ে গুণ করলে নতুন বেসিক দাঁড়াবে প্রায় 69,000 টাকা। এই একটি পরিবর্তনই পুরো বেতন কাঠামোকে আমূল বদলে দিতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, বেসিকই সব নয়। এই বেসিকের ওপর নির্ভর করে আরও কয়েকটি বড় ভাতা, ডিএ বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স, এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স। অর্থাৎ বেসিক যত বাড়বে এই সব ভাতাও তত বাড়বে, ফলে মোট টেক হোম স্যালারি অনেকটাই বেড়ে যাবে। এবার আসা যাক ডিএ বা মহার্ঘ ভাতার প্রসঙ্গে। বর্তমানে ডিএ ক্রমাগত বাড়ছে এবং 2026 সালের মধ্যে তা 65 থেকে 70% পর্যন্ত পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত নতুন পে কমিশন কার্যকর হলে এই ডিএ বেসিকের সঙ্গে মিশে যায়, ফলে নতুন করে ডিএ 0 থেকে শুরু হয়। এটা কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে নতুন বেতন কাঠামো আরও বড় হয়ে দাঁড়ায়। এবার সবচেয়ে আলোচিত বিষয় এরিয়ার্স। সরকারি হিসেবে এই কমিশনের কার্যকর হওয়ার নির্ধারিত তারিখ 1 জানুয়ারি 2026, কিন্তু বাস্তবে কমিশনের রিপোর্ট জমা দিতে প্রায় 18 মাস সময় লাগতে পারে। অর্থাৎ 2027-এর মাঝামাঝি সময়ে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি। এই সময়ের ব্যবধানেই তৈরি হবে বিশাল এরিয়ার্স, অর্থাৎ 2026 থেকে 2027 পর্যন্ত যে বেতন বাড়ার কথা ছিল সেই পার্থক্যের টাকা একসঙ্গে দেওয়া হতে পারে। অনুমান করা হচ্ছে নিম্ন স্তরের কর্মচারীদের ক্ষেত্রে কয়েক লক্ষ টাকা, উচ্চ স্তরের কর্মচারীদের ক্ষেত্রে 10-15 লক্ষ টাকাও হতে পারে। এটা এক ধরনের ফিনান্সিয়াল বোনাস হিসাবে কাজ করতে পারে অনেকের জন্য। তবে কর্মচারী সংগঠনগুলির দাবি এখানেই থেমে যায়নি। তারা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন চাইছেন। বার্ষিক ইনক্রিমেন্ট 3% থেকে বাড়িয়ে 6%, এইচআরের ন্যূনতম হার 30%, পেনশন শেষ বেতনের 67%, ফ্যামিলি পেনশন 50%, পুরনো পেনশন স্কিম পুনরায় চালু করা। এই দাবিগুলি যদি মানা হয় তাহলে শুধু বর্তমান কর্মচারী নয়, অবসরপ্রাপ্তরাও বড় সুবিধা পাবেন। তবে এখানেই আসে বাস্তবতা। এই সমস্ত দাবি এখনও প্রস্তাব মাত্র। সরকার এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফিটমেন্ট ফ্যাক্টর 3.83 আদৌ গ্রহণ করা হবে কিনা। কারণ যদি সরকার কম ফ্যাক্টর নির্ধারণ করে, যেমন 2.8 বা 3-এর কাছাকাছি, তাহলে বেতন বাড়বে ঠিকই, কিন্তু 69,000 টাকার মতো বড় সংখ্যা হয়তো বাস্তব হবে না। এছাড়া অর্থনীতির ওপরও এর বড় প্রভাব রয়েছে। এত বড় বেতন বৃদ্ধি মানে সরকারের ব্যয় অনেক বেড়ে যাবে। এর প্রভাব পড়তে পারে বাজেট ঘাটতির ওপর, মুদ্রাস্ফীতির ওপর, অন্যান্য সরকারি প্রকল্পের ব্যয়ের ওপর। তাই সরকারকে এই সিদ্ধান্ত খুব হিসেব করে নিতে হবে। অন্যদিকে কর্মচারীদের যুক্তিও যথেষ্ট শক্তিশালী। 2016 সালের পর থেকে জীবনযাত্রার খরচ অনেক বেড়েছে। বাড়ি ভাড়া, শিক্ষা, চিকিৎসা, নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছুতেই খরচ বেড়েছে। ফলে তাদের দাবি বেতনও সেই অনুপাতে বাড়াতে হবে। সব মিলিয়ে বলা যায়, অষ্টম বেতন কমিশন শুধু একটি স্যালারি রিভিশন নয়, এটি একটি বড় অর্থনৈতিক ও সামাজিক সিদ্ধান্ত। এটি একদিকে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে পারে, অন্যদিকে দেশের অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। শেষে আবার সেই প্রশ্নটাই উঠে আসে, সত্যিই কি বেসিক বেতন 69,000 হবে, নাকি কিছুটা কমিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে সরকার? এখন সব নজর সরকারের চূড়ান্ত ঘোষণার দিকে। তবে একটি বিষয় নিশ্চিত, এই পে কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় কর্মচারীদের জীবনে বড় পরিবর্তন আসবেই।